আমার শাশুড়ি প্রতিদিন নিজের হাতে তার সমস্ত কাপড় কাচতেন এবং সেগুলো না শুকিয়েই বাক্সে ভরে রাখতেন। আমি ভাবতাম তিনি এমনটা কেন করেন, এতে তো সারা ঘর দুর্গন্ধে ভরে যাবে। কিন্তু সত্যিই কিছুই হতো না। এই রহস্য উদ্ঘাটনের জন্য একদিন দুপুরে আমি শাশুড়ির বাক্সটা গোপনে খুলি, আর যেই মুহূর্তে সেটা খুলি আমার চোখ কপালে ওঠে। বন্ধুরা, আমার নাম শিউলি। আমার বিয়ের 2.5 বছর হয়ে গেছে। আমার শাশুড়ির ব্যবহার প্রথম দিন থেকে অনেক ভালো ছিল, কিন্তু ওনার একটি কাজ আমাকে অনেকটাই বিব্রত করত। আমার শাশুড়ির নাম নাজমা। তিনি অনেক ধনী পরিবারের মেয়ে ছিলেন। আমার শ্বশুরমশায়ের অনেক বড় ব্যবসা ছিল, কিন্তু উনি অত্যন্ত বদমেজাজি ছিলেন। এজন্য ওনাকে সবাই ভয় পেতেন, এমনকি আমার শাশুড়িমাও ওনাকে ভয় পেতেন। আমার স্বামী তার বাবার সাথে কাজ করত। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল, তাই তারা তাকে অনেক ভালোবাসত। আমার শাশুড়িমা মানুষটা খারাপ ছিলেন না, কিন্তু উনিও অনেক সন্দেহজনক কাজ করতেন। ওনার কাছে একটি বাক্সের চাবি সব সময় থাকত। তিনি সেই চাবিটাকে কখনো কাজছাড়া করতেন না, সব সময় আঁচলে বেঁধে রাখতেন। তিনি প্রতিদিন আমাকে দিয়ে তার কাপড় কাচাতেন, আর সেই কাপড়গুলো না শুকিয়েই বাক্সে তুলে রাখতেন। এটা আমার খুব অদ্ভুত লাগত। একদিন আমি আমার স্বামীকে এ ব্যাপারে বলতে গেলাম, কিন্তু সে অনেক রেগে গেল। সে বলল, তোমার লজ্জা করে না? তুমি আমার মায়ের ব্যাপারে নালিশ করতে এসেছো? আমার মা যা বলবে তোমাকে তাই করতে হবে। এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার স্বামী তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আমাকে প্রতিদিন আমার শাশুড়ি মায়ের কাপড় কাচতে হতো। এটা আমার পছন্দ ছিল না। তাই একদিন মাকে বললাম, মা, আমি কাপড় কেচে অনেক ক্লান্ত হয়ে যাই, আমি বরং রান্নাঘরের কাজটা করি, আপনি কাপড়টা কেচে নিন। কিন্তু তিনি রাজি হলেন না। মা বললেন, আমাকেই কাপড় কাচতে হবে। আমি বুঝতে পারছিলাম না উনি এমনটা কেন করেন। একদিন আমি ওনার ঘরে খাবার দিতে যাচ্ছিলাম। হঠাৎ ঘরের কাছে গিয়ে আমি ধীরে ধীরে হাসির শব্দ শুনতে পাই। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখি আমার শাশুড়িমা বাক্সটা বন্ধ করছেন। আমি ভাবি, ওই বাক্সে কি এমন আছে যে মা সবসময় সেটাকে লুকিয়ে রাখেন আর তার চাবিটা সবসময় আঁচলে বেঁধে রাখেন। আজ থেকে কয়েকদিন আমি আরেকটি ঘটনাও লক্ষ্য করি। রাতের বেলা আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার শাশুড়িমা রান্নাঘরে উপস্থিত। এত রাতে উনি রান্নাঘরে কি করছেন? আমি দেখি উনি খাবার বাড়ছেন। আমি জিজ্ঞেস করি, উনি এত রাতে কার জন্য খাবার বাড়ছেন? উনি বলেন, আসলে রাতে আমার অনেক খিদে, তাই এই খাবারটা আমি ঘরে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম, উনি তো আমাদের সাথেই রাতের খাবার খেয়েছেন, তাহলে এত তাড়াতাড়ি ওনার আবার খিদে পেল কি করে? পরের দিন সকালে আমি আবার বাড়ির সব কাজকর্ম করতে শুরু করি। শাশুড়ি মায়ের কাপড় কেচে দিই। সেদিন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করি, মা, আপনি ভেজা কাপড় কেন বাক্সে তুলে রাখেন? আপনার বাক্সে গন্ধ হয় না? উনি বলেন, আসলে আমার চুলকানির সমস্যা আছে, তাই শুকনো কাপড় পরলে আমার চুলকানি বাড়ে, তাই আমি ভেজা কাপড় পরে শুই, এতে আমার আরাম হয়। আমার এই সমস্যাটা বিয়ের অনেক আগে থেকেই আছে। সেদিন যখন মা ভেজা কাপড়গুলো নিয়ে তার ঘরে যাচ্ছিল, তখন আমি ওনার পিছন পিছন যাচ্ছিলাম। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ আমার স্বামী আমাকে ডেকে বলে, আমি একটি ফাইল নিয়ে যেতে ভুলে গেছি, তুমি ঘর থেকে সেই ফাইলটা এনে দাও। আমার স্বামীর নাম হিমেল। তাকে বিয়ে করে আমি সম্মান, ভালোবাসার সব পেয়েছিলাম, কিন্তু এখনও আমি সন্তানের মুখ দেখতে পারিনি। আমি আর শাশুড়ি মায়ের পিছু নিতে পারলাম না। আমি ঘরে গিয়ে আমার স্বামীর ফাইলটা আনতে যাই। সেই ফাইলটা খুঁজতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। যখন আমি ফাইলটা নিয়ে বাইরে আসি, তখন দেখি আমার শাশুড়ি মা উঠোনে বসে আছেন। পাড়ার কিছু মহিলারা এসেছিলেন, একজন গর্ভবতী মহিলাও এসেছিলেন। মা আমাকে দেখে বলেন, বৌমা, এই দিকে এসো। আমি গিয়ে তাদের সবাইকে সালাম করি। আমি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়েই তারপর চা বানানোর অজুহাতে ওখান থেকে চলে আসি। আমার মনে হয় মা আমার উপর নজর রাখছেন। আমি রান্নাঘরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। মা বাবাকে কিছু ডাক্তারি পরীক্ষা করাতে বলেছিলেন। আবার তাদের কথা শোনার পরে আমার মন খারাপ হয়ে গেল। বাচ্চা না হওয়ার জন্য আমি উদাস হয়ে পড়ি। রাতে সবাই তাদের নিজস্ব ঘরে ঘুমোতে চলে যায়। রাতে বিদ্যুৎ চমকানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। আমার হঠাৎ মনে পড়ে যে ছাদে কাপড় শুকোতে দেওয়া আছে, সেগুলো ভিজে যাবে। তাই আমি চটপট ছাতা হাতে ছাদে ছুটে যাই। ছাদে গিয়ে আমি দেখি আমার শাশুড়িমা সেখানে দাঁড়িয়ে আছেন, আর তিনি সেই শাড়িটা পরেছিলেন যেটা আমি কেচে দিয়েছিলাম। উনি হয়তো ছাদে কোনো কাজে এসেছেন। আমার পায়ের আওয়াজ শুনতে পেয়ে উনি পিছনে ঘুরে তাকান। আমাকে দেখে উনি একটু ঘাবড়ে যান আর বলেন, এই আমি কাপড়গুলো তুলতে এসেছিলাম, আমি চাই না তোমার কষ্ট করা কাপড় বৃষ্টিতে ভিজুক। আমি কাপড়গুলো তুলতে লাগলাম। আমি আর মা একসাথে নিচে নেমে আসি। আমি আমার ঘরে চলে যাই।
আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি যে মা এমন অদ্ভুত আচরণ কেন করছেন। দিনের পর দিন ওনার আচরণ আরও রহস্যময় হয়ে উঠছে। এত রাতে উনি ছাদে কেন গেছিলেন? এসব ভাবতে ভাবতে জানি না কখন আমি ঘুমিয়ে গেছি। সকালে উঠে আমি মায়ের কাপড় কাচতে শুরু করি। সেই কাপড় কাচতে কাচতে হঠাৎ আমি একটি কাপড়ের মধ্যে মায়ের বাক্সের চাবি খুঁজে পাই। চাবিটা পেয়ে আমার মনটা আনন্দে ভরে উঠল। এবার আমি মায়ের সব রহস্য জানতে পারবো। আমি চাবিটা নিয়ে তখনই মায়ের ঘরে যাই। সেখানে গিয়েই দেখি মা বাক্সটা খুলে কিছু একটা করছেন। আমাকে দেখেই উনি বাক্সটা চট করে বন্ধ করে দেন। ওনার চোখে মুখে ভয় ফুটে উঠছিল। মনে হচ্ছিল যেন উনি কোনো চুরি করছিলেন আর ধরা পড়ে গেছেন। মা বলেন, কি ব্যাপার বৌমা, তুমি এখন এখানে? আমি ভাবি এখন মাকে এই নিয়ে কিছু বলা ঠিক হবে না। আমি বলি, মা আমি এই চাবিটা আপনার শাড়ির আঁচলে পেলাম, সেটাই আপনাকে দিতে এসেছি। চাবিটা দেখে মায়ের চোখ চকচক করে ওঠে। মা বলেন, আরে বৌমা, আমি চাবিটা অনেকক্ষণ ধরে খুঁজছি, তোমাকে অনেক ধন্যবাদ। মায়ের কথায় আমি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে আসি। আমি ভাবতে থাকি যে কিভাবে মায়ের রহস্যটা জানা যায়। আমি তো মায়ের ঘরে ঢুকতে পারি না, কারণ মা তো ঘর থেকে বেরোন না, সব সময় ঘর আগলে বসে থাকেন। আমি ভাবি আমাকে হিমেলের সাহায্য নিতে হবে। সেদিন হিমেল বাড়ি আসার পর আমি তাকে বলি, আমরা মা বাবাকে কোথাও ঘুরতে পাঠাতে পারি না? ওরা সারাদিন বাড়িতে থাকে, ওদেরও তো ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে। আমরা বরং ওদেরকে ভালো কোনো জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিই। হিমেল বলে, সেটা তো ঠিক আছে, কিন্তু বাবা কি রাজি হবে? তুমি তো জানো বাবার মেজাজ কেমন। বাবা বেড়াতে যাওয়া তেমন একটা পছন্দ করেন না। বাবা তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাও তুমি যখন বলছো আমি এই কথা বলবো। হিমেল তার বাবার সাথে কথা বলে, কিন্তু বাবা বেড়াতে যেতে রাজি হন না। তিনি চট করে না করে দিলেন। আমার পরিকল্পনা এবারও ব্যর্থ হয়ে গেল। কিছুদিন পর বাড়ির সবাই আমাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। হিমেলও মা বাবার সাথে সেখানে যায়। আমি শরীর খারাপ হওয়ার অজুহাতে বাড়িতে থেকে যাই। এর থেকে বড় সুযোগ আমি আর কখনো পাবো না। এখন বাড়িটা একদম ফাঁকা। সবাই বেরিয়ে যাবার পর আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিই। তারপর আমি মায়ের ঘরের দিকে চলে যাই। মায়ের ঘরটা বাকি ঘরগুলো থেকে বড় ছিল। আমি ঘরের কোনায় কোনায় খুঁজতে শুরু করি। কোথাও তো বাক্সের চাবিটা নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি কোথাও সেটাকে খুঁজে পেলাম না। এইবারও আমি সফল হতে পারলাম না। মায়ের রহস্য আমি কি করে জানবো বুঝতেই পারছিলাম না। আমি হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলাম, তখনই আমার বাক্সের দিকে নজর পড়ে। আমার মাথায় একটি আইডিয়া আসে। আমি ভাবি, আমি যদি অন্য চাবি দিয়ে এই বাক্সটা খুলতে চেষ্টা করি তাহলে কেমন হয়। আমি চটপট রান্নাঘর থেকে একটি চাবি নিয়ে এসে সেই বাক্সটা খোলার চেষ্টা করি, কিন্তু আমার হাজারো চেষ্টা সত্ত্বেও সেই বাক্সটা খুলল না। আমি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসি। আমি কি করে জানবো মায়ের বাক্সে ভেজা কাপড় রাখার রহস্য? যতক্ষণ না আমি সেটা জানতে পারছি আমি শান্তি পাবো না। তখন আমার মাথায় আরেকটি বুদ্ধি আসে। আমি ভাবি, আমি যদি আমার শাশুড়িমার ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারবো। আমি লুকিয়ে লুকিয়ে দেখতে পারবো যে উনি বাক্স খুলে কি করেন। আমি ঘরে বসে এইসবই ভাবছিলাম। বেশ কিছুক্ষণ পর আমার শাশুড়িমা আমার ঘরে আসেন। তিনি অনেক রেগেছিলেন। তিনি আমাকে বললেন, বৌমা, আমি না থাকাকালীন তুমি আমার ঘরে ঢুকেছিলে? অসভ্য মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকার? আমার শাশুড়ির রাগে লাল হয়ে গিয়েছিলেন। আমি ওনার দিকে তাকিয়েছিলাম। উনি কি করে বুঝতে পারলেন যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম? উনি হয়তো আমার মনের প্রশ্নটা বুঝতে পেরেছিলেন। উনি তখন আমার হাতে সেই চাবি ধরিয়ে দেন আর বলেন, তুমি এটা আমার ঘরে ফেলে এসেছিলে। আজ ফিরলে হিমেল, আমি তাকে বলবো তার বউ কিভাবে চোরের মতো আমার ঘরে ঢুকেছিল, সে কিভাবে আমার পেছনে লেগে আছে, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। হিমেল জানতে পারলে আমার উপর অনেক রেগে যাবে। আমি মায়ের কাছে হাত জোর করে বললাম, মা, আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে এমনটা কখনো হবে না। মা রেগেমেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি প্রার্থনা করি যে মা যেন হিমেলকে কিছু না বলেন। তারপর থেকে আমি মায়ের সেবা করায় ব্যস্ত হয়ে পড়ি। মা আমাকে সারাদিন কাজে ব্যস্ত রাখতেন আর সব সময় আমার ওপর নজর রাখতেন। একদিন হিমেল ও তার বাবাকে ব্যবসার কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়। বাড়িতে শুধু আমি আর মা ছিলাম। তখন আমি ভুলেই গিয়েছিলাম মায়ের রহস্যের কথা। এখন আমি আর মা একই ঘরে শুই, কিন্তু এই কদিন মা আমার সামনে এমন কিছুই করেননি যা দেখে আমার সন্দেহ হয়। আমার স্বামী আর বাবার বাইরে যাওয়ার 3 দিন হয়ে গেছে। একদিন হঠাৎ আমি দেখি মা রান্নাঘরে খাবারের থালা সাজাচ্ছেন। আমাদের খাওয়া আগেই হয়ে গিয়েছিল। আমি ভাবি যে মা কার জন্য খাবার বাড়ছেন। আমি তখন ঘরে ছিলাম। কিছুক্ষণ পর আমি দেখি মা ঘরে আসছেন। আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ি আর ঘুমানোর ভান করি। আমি দেখি মা খাবারের থালাটা খাটের নিচে রেখে দিয়ে শুয়ে পড়েন। এসব দেখে আমি অবাক হয়ে যাই। খাবারের থালা কেউ খাটের নিচে রাখে নাকি? কেন মা খাবারটা খাটের নিচে রাখলো? মায়ের কাণ্ড দেখে এখন আমার ভয় হতে শুরু করেছে। মা এসব কি করছেন?
পরের দিন বাড়িতে মায়ের কিছু বন্ধু আসে। মা আমাকে আগে থেকেই তাদের জন্য খাবার বানাতে বলেছিলেন। মায়ের বন্ধুরা সবাই অনেক বড় ঘরের মেয়ে, সবাই অনেক ভালো ছিল। শুধু একজনকে আমার একটু অদ্ভুত লাগলো, সে আমার দিকে তাকিয়েছিল। আমি তাদের জন্য খাবার বানিয়ে মাথা ধরার অজুহাতে নিজের ঘরে চলে যাই। তারা সব খাবার খেয়ে নেয়। তাদের খাওয়া হয়ে যাবার পর মা আমাকে মায়ের ঘর থেকে পান আনতে বলেন। আমি মায়ের ঘরে পান আনতে যাই। পানটা নিয়ে যখন আমি বেরিয়ে আসছিলাম, তখন হঠাৎ আমার চোখে পড়ে মায়ের চাবিটার দিকে। সেটা বিছানায় পড়েছিল। আমি ভাবি, এই তো সুবর্ণ সুযোগ। আমি চটপট চাবিটা নিয়ে আমার আঁচলে বেঁধে ফেলি। আমি ভাবি, আজ রাতে আমি মায়ের রহস্য ঠিক জানতে পারবো। তারপর মা আমাকে সবার জন্য চা বানাতে বলেন। আমি রান্নাঘরে চা বানাতে যাই। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে, আমার পা টলতে থাকে। মা তখন কিছু একটা নিয়ে রান্নাঘরে এসেছিলেন। মা তো দৌড়ে এসে আমাকে ধরে ফেলেন, আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচান, আর আমি অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে দেখতে আসেন। তিনি এমন একটি খবর শোনান যেটা শুনে আমি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠি। আমার মন আনন্দে ভরে ওঠে। মা আমার অনেক যত্ন করে বলতে শুরু করেন, আর করবেন নাই বা কেন, তিনি ঠাকুমা হতে চলেছেন আর আমি মা হতে চলেছি। পরের দিন সকালে মা আমাকে একটি পুরনো আর ভেজা সালোয়ার কামিজ দেন আর বলেন এটা সব সময় পরে থাকতে। আমি মাকে বলি, এই ছেঁড়া আর পুরনো ভেজা জামা কেন পরবো মা, আমি এটা পরতে পারবো না। তখন মা বলেন, যখন আমি গর্ভবতী ছিলাম তখন আমি ওটা পরেছিলাম। তোমার বাবা আমার কাছে ছেলে চেয়েছিল। সে বলেছিল আমার সন্তান যেন ছেলে হয়, আর এটাই পরিবারের নিয়ম, প্রথম সন্তান ছেলে হতেই হবে। তোমার শ্বশুরমশাই আগেই বলে দিয়েছেন যে তিনি তার বংশধর চান। আমার বৌমার প্রথম সন্তান যেন ছেলেই হয়, না তাহলে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেব। আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না। আমি ভাবি, বাবা এত কঠিন কথা কি করে বলতে পারলেন। এসব শুনে আমার চোখে জল চলে আসে। মা আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, এই জামাটা পরে নাও বৌমা। এরপর উনি ঘর থেকে চলে যান। আমি মনে মনে ঠিক করি যে আমি কিছুতেই ভেজা জামাকাপড় পরব না। সেদিন রাতে আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম। আমি রান্নাঘরে একটি আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে গিয়ে দেখি মা খাবারের থালা নিয়ে আসছেন। উনি খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে যান। আমি ওনার পিছন পিছন যাই। ওনার ঘরে ঢুকে আমি লুকিয়ে পড়ি আর লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখতে থাকি। মা খাবারের থালাটা খাটের নিচে রাখেন। তারপর খাটের নিচ থেকে একটি সিন্দুক বের করেন। সেই সিন্দুকটা যখনই খোলেন তখন আমার চোখ ধাঁধিয়ে যায়। সেই সিন্দুকের মধ্যে অনেক বাচ্চাদের খেলনা আর জামাকাপড় ছিল। তারপর মা বাক্সটা খোলেন, আর যেই বাক্সটা খুললেন অমনি আমার চোখ কপালে উঠে গেল। সেই বাক্সের ভিতরে একটি রাস্তা আছে। মা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যান। আমিও তখন চুপি চুপি মায়ের পিছনে যাই। আমি দেখি মা সেই রাস্তা দিয়ে একটি ছোট ঘরের ভিতর যাচ্ছেন। আমি গিয়ে দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ি আর আড়াল থেকে দেখি যে মা একটি 16-17 বছরের একটি মেয়েকে খাওয়াচ্ছেন। এসব দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি কোনো মতে দাঁড়িয়ে থাকি। একটি শব্দ শুনে মা পিছনে ঘুরে আমাকে দেখতে পান, আর আমাকে দেখে মা অনেক ঘাবড়ে যান। মা বুঝতে পারেন না তিনি আমাকে কি বলবেন, তবে মা এটা বুঝতে পারেন যে আমি তার গোপন কথা জেনে গেছি। মা উঠে আমার সামনে এসে দাঁড়ান। আমি মাকে জিজ্ঞেস করি, মা, এই মেয়েটিকে আর আপনি এখানে এভাবে কেন লুকিয়ে রেখেছেন? মা চুপ করে দাঁড়িয়ে থাকেন। আমি বলি, আমার প্রশ্নের উত্তর দিন, আমাকে সব খুলে বলুন, না হলে আমি সব কথা বাবাকে ফোন করে বলে দেব আর ওনাকে এক্ষুনি এখানে ডেকে পাঠাবো। আমার কথা শুনে মা ভয় পেয়ে যান। বাবার নাম শুনে তিনি কাঁদতে শুরু করেন আর বলেন, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি অনেক গরিব ছিলাম। তুমি তো জানো তোমার শ্বশুরমশাইয়ের মেজাজ কেমন। উনি আমার উপর অনেক অত্যাচার করেছেন। বিয়ের 2.5 মাস পর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকেরা বাচ্চা হওয়া নিয়ে আমাকে কথা শোনাতে শুরু করে। তাদের একজন ছেলে চাই যে এই বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মেয়েদেরকে তারা কেউ পছন্দ করত না। আমার বাচ্চা হচ্ছিল না, তাই তোমার বাবা প্রতিদিন আমাকে বাজে কথা বলতো আর আমাকে কথা শোনাতো। আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তখন আমার শাশুড়ি মা আমাকে একজন পণ্ডিতজির কাছে নিয়ে যান। সেই পণ্ডিতজি বলেন একটানা 15 দিন তার আশ্রমে যেতে আর গরিবদের দান করতে, তাহলে আল্লাহর কৃপায় আমার বাচ্চা হবে। আমি 15 দিন প্রতিদিন তার আশ্রমে যেতাম। একদিন আশ্রম থেকে ফেরার সময় আমি একটি বাচ্চার কান্নার আওয়াজ পাই। আমি দেখি একটি গাছের তলায় একটি দুধের শিশু শুয়ে শুয়ে কাঁদছে। সেই শিশুটা সাদা কাপড়ে মোড়ানো ছিল। আমি গিয়ে সেই শিশুটাকে আমার কোলে তুলে নেই। আমার অনেক রাগ হয় তাদের উপর, যারা এই দুধের শিশুটাকে এইভাবে ফেলে রেখে দিয়ে গেছে। আমি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখি, কারণ তোমার বাবা তো মেয়েদেরকে একদম পছন্দ করতেন না। তোমার বাবা বলতেন যে মেয়েরা একটা বোঝা,
তার একটা ছেলে চাই যে তার মতোই শক্ত আর মজবুত হবে। আমি এই বাচ্চাটিকে সবার থেকে লুকিয়ে রাখি। এই বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা। ও আমার বাড়িতে আসার পর থেকেই আমার বাড়িতে সৌভাগ্য ফিরে আসে। আমার বাড়িতে অনেক টাকা পয়সাও আসে। তোমার শ্বশুরমশাইয়ের ব্যবসার উন্নতি হয়। আমি শুনেছিলাম যে এই রকম বাচ্চারা খুব শুভ হয়, তাদের কাছে কিছু প্রার্থনা করলে সেটা পাওয়াও যায়। তাই আমি বাচ্চাটির কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করি, আর তারপরেই বিপ্লব আমার জীবনে আসে। এই মেয়েটা হিমেলের থেকে বড়, কিন্তু ও মানসিকভাবে সুস্থ নয়, তাই ওকে বাচ্চাদের মতো দেখতে লাগে। হিমেল যখন জন্মায় তখন ওর বয়স ছিল 6.5 বা 7 বছর। বাকি বাচ্চাদের থেকে ওর বুদ্ধি কম। ও কথা বলতে পারে না, শুধু শুনতে পারে। আমি ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমি ওকে নিজের হাতে করে বড় করে তুলেছি। মায়ের কথা শুনে আমার বাবার চিন্তাভাবনার উপর আফসোস হয়। আমরা মেয়েরা কি এতটাই তুচ্ছ? আমি মায়ের কাছে ক্ষমা চাই। আমি মাকে ভুল ভেবেছিলাম। সেই সময় একটি ফোন আসে আর খবর আসে যে হিমেলের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে ওর 2 পা অকেজো হয়ে গেছে, আর কখনো হিমেল হাঁটতেই পারবে না। এটা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। মা তো অজ্ঞান হয়ে যান। আমার শ্বশুরও পুরোপুরি ভেঙে পড়েছিলেন। ওনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি ভাবি, মানুষ যখন মারা যায় তখন কোথায় যায় তাদের অহংকার? এখন আমার শ্বশুরমশাইয়ের ছেলেও একজন মেয়ের মতো আমাদের উপর বোঝা হয়ে উঠেছিল। সে আর কোনো কাজ করতে পারত না। মেয়েদেরকে ছোট করার বোধহয় এটাই শাস্তি, এটাই হয়তো আল্লাহর বিচার। আমি সেই মেয়েটাকে বাক্সের বাইরে নিয়ে আসি আর তাকে আমার সাথে রাখতে শুরু করি। সে এখন আমার সাথেই থাকে। আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। ছেলের খবর শুনে মা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন সারাক্ষণ বিছানায় পড়ে থাকেন। বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ করব যে মেয়েদেরকে কখনোই অশ্রদ্ধা করবেন না। সবসময় মনে রাখবেন যে একজন নারী আপনাকে জন্ম দিয়েছেন। মেয়েরাই আপনাদের জন্ম দেন, স্ত্রী হিসেবে আপনার পাশে থাকে, আর মেয়ে হিসেবে আপনার সেবাও করে। আজকালকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। যারা মেয়েদেরকে জন্মের আগেই মেরে ফেলার কথা ভাবেন, তাদেরকে বলবো যে মেয়েরা হলো রত্ন, তারা হচ্ছে ঘরের লক্ষ্মী, তারা মায়ের জাত। তাদের সাথে অন্যায় করলে আল্লাহ আপনাদের ক্ষমা করবেন না। এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।